তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়টার নাম হচ্ছে সেল ডিভিশন। তোমরা সবাই জানো সেল মানে কোষ আর ডিভিশন মানে হচ্ছে বিভাজন। তো আমরা আজকে এই কোষ বিভাজনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসলে পরীক্ষায় পড়ে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে তোমরা যে প্রশ্নগুলো না পড়ে যাবা না, অর্থাৎ সেল ডিভিশনের যে সাজেশন, সেই সাজেশন দিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করতেছি। এই অধ্যায় থেকে সব থেকে বেশি যে টপিকটায় প্রশ্ন আসে সেই টপিকগুলো আমি একটু লিখে দেই। তোমরা অবশ্যই পড়বা কোষ চক্র। কোষ চক্র থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। কোষ চক্র পড়ার পরে তোমরা যে টপিকটা পড়বা সেই টপিকটা হচ্ছে মাইটোসিসের দশা বা পর্যায়। মাইটোসিস এর দশা বা ধাপ। তোমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ নাম শুনছো, এগুলো পড়বা। এরপরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, এবং পড়বা হচ্ছে মিওসিস বা মায়োসিসের গুরুত্ব, এর গুরুত্ব। এবং এই বাদে তোমরা যদি আর কোনো টপিক পড়তে চাও তোমরা মিওসিস একের প্রোফেজ এক পড়তে পারো। আর ওই স্পেসিফিকলি বললে তোমরা আসলে ক্রসিং ওভারটা একটু বেশি করে পড়বা। ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তো মিওসিস একের প্রোফেজ এক সবগুলা যদি তুমি নাও পড়ো, শেষ মুহূর্তে এসে তুমি অবশ্যই দুইটা মাস্ক পড়বা, একটা হচ্ছে জাইগোটিন আর প্যাকাইটিন, কারণ এই প্যাকাইটিনে কিন্তু ক্রসিং ওভার ঘটে। সো এই দুটো পড়বা। সো আমরা এই সাজেশন থেকে শুরু করলাম, এখন চলো আমরা পুরো অধ্যায়টা ধারাবাহিকভাবে কিন্তু পড়া শুরু করি। তো কোষ বিভাজন এটা বলতে গেলেই প্রথমে আমার যে বিষয়টা মাথায় আসবে সেই বিষয়টা হচ্ছে যে কোষ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করছে কোন বিজ্ঞানী? তো সবাই মনে রাখবা, এই কোষ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করছে যে বিজ্ঞানী, সে কিন্তু 1882 সালে এটা প্রথম খেয়াল করেন। এবং 1882 সালে বিজ্ঞানী অল্টার ফ্লেমিং, 1882 সালে বিজ্ঞানী অল্টার ফ্লেমিং সর্বপ্রথম কিন্তু কোষ বিভাজন লক্ষ্য করেন বা কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তাহলে কোষ বিভাজন কি করেন উনি বলো? উনি কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তাহলে কত সালে এটা? 1882 সালে। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী অল্টার ফ্লেমিং। সর্বপ্রথম সে কোনটা প্রত্যক্ষ করছে? সে কোষ বিভাজনকে কিন্তু প্রত্যক্ষ করেছেন। ক্লিয়ার? একটু জিনিস জেনে রাখা ভালো যে উনি সর্বপ্রথম যে কোষ বিভাজনটা প্রত্যক্ষ করেছেন, যে কোষটাতে, সেই কোষটার নাম হচ্ছে স্যালামান্ডার কোষ। স্যালামান্ডার কোষ। তো পরীক্ষার অনেক সময় প্রশ্ন আসে যে এই স্যালামান্ডার কোষ যেটা, এর বৈজ্ঞানিক নাম ট্রাইটুরাস ম্যাকুলোসা। মনে না রাখলেও চলবে, বাট এতটুকু মনে রাখতে হবে যে স্যালামান্ডারটাকে আসলে মিঠা পানির কোষ ছিল না সামুদ্রিক কোষ ছিল। তোমরা সহজে মনে রাখতে পারবা। তো স্যালামান্ডার লিখতে গেলে শুরুতে কিন্তু সা আসে। এই সাথে কি বলতো? সাথে হচ্ছে সামুদ্রিক। তাহলে সামুদ্রিক কি মনে রাখবো বলো? সামুদ্রিক। তাহলে 1882 সালে বিজ্ঞানী অল্টার ফ্লেমিং সে কিন্তু সামুদ্রিক স্যালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করছে। কোষ বিভাজন কয় প্রকার? তোমাদের যদি এই প্রশ্নটা করি তোমরা সবাই মোটামুটি জানো যে কোষ বিভাজন আসলে 3 প্রকার। এরা ছোটবেলা থেকে 9-10 থেকে পড়ে আসতেছো যে কোষ বিভাজন কয় প্রকার। কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? আমাদের প্রথমটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, প্রথমটার নাম কি বলো? অ্যামাইটোসিস। সেকেন্ডটার নাম হচ্ছে মাইটোসিস, মাইটোসিস। এবং থার্ডটার নাম হচ্ছে মিওসিস। থার্ডটার নাম কি বলো? থার্ডটার নাম হচ্ছে মিওসিস। এখন দেখো আমি প্রথম দুটো ইংলিশে কেন লিখলাম, কারণ অ্যামাইটোসিস আর মাইটোসিস এর নামের মধ্যে শুধু একটাই পার্থক্য। দেখো মাইটোসিস, মাইটোসিস, পার্থক্য শুধু অ্যামাইটোসিস কেন? তোমরা সবাই মনে রাখবা যে জীববিজ্ঞানে কোনো শব্দের শুরুতে যদি এ বা এন থাকে, জীববিজ্ঞানের কোনো শব্দের শুরুতে যদি এ বা এন থাকে, তাহলে এ বা এন দ্বারা না বা নাই বা নেগেটিভ কোনো কিছুকে বোঝায়। তাহলে এ বা এন দ্বারা কি বোঝায়? না বা নাই বা নেগেটিভ কোনো কিছুকে বোঝায়। তাহলে অ্যামাইটোসিস মানে আসলে কি? মাইটোসিস নয়। আমি আবারও বলতেছি, অ্যামাইটোসিস মানে আসলে কি? অ্যামাইটোসিস মানে আসলে মাইটোসিস নয়। কেন মাইটোসিস নয়? দেখো অ্যামাইটোসিসেও কিন্তু একটা কোষের নিউক্লিয়াস আসলে দুইটা কোষে নিউক্লিয়াস মানে দুইটাতে পরিণত হয়। মাইটোসিসেও কিন্তু দেখো নিউক্লিয়াসটা কি হয়? দুইটাতে পরিণত হয়। কিন্তু পার্থক্যটা হচ্ছে এই অ্যামাইটোসিসে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। এই অ্যামাইটোসিসে কোনো জটিল মাধ্যমিক পর্যায়, কোনো জটিল মাধ্যমিক পর্যায় কিন্তু থাকে না। না থেকে কি হয়? অ্যামাইটোসিস হলে কি ঘটনা ঘটে? এইখানে সরাসরি একটা কোষ দুইটা কোষে পরিণত হয়, সরাসরি। তাহলে এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না, এখানে সরাসরি একটা কোষ দুইটা কোষে পরিণত হয়। বাট মাইটোসিসে কিন্তু একটা কোষ দুইটা কোষে পরিণত হতে গেলে বিভিন্ন জটিল মাধ্যমিক পর্যায়ে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অনেক কিছুকে পাড়ি দিয়ে যেতে হয়। সো পরীক্ষায় তোমরা মনে রাখবা, প্রশ্ন আসবে যে একটা কোষ দুইটা কোষ সরাসরি হয় কোনটাতে? সরাসরি হয় অ্যামাইটোসিসে। এবং এখানে কোনো কি থাকে না? জটিল মাধ্যমিক পর্যায় কিন্তু থাকে না।
ক্লিয়ার? এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনটাকে আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি, এই জন্য কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এই জন্য অ্যামাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি কোষ বিভাজন বলো? অ্যামাইটোসিস কোষ বিভাজনের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। ক্লিয়ার? তাহলে কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। কোনটাতে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না? অ্যামাইটোসিসে। কোনটায় সরাসরি একটা কোষ দুইটা কোষের নিউক্লিয়াসে পরিণত হয়? অ্যামাইটোসিসে। এবং কোনটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? এটাও কিন্তু অ্যান্সার হবে অ্যামাইটোসিস। এখন দেখো, আমি যদি তোমাদেরকে মাইটোসিস আর মিওসিসের মধ্যে বেসিক পার্থক্য দেখানোর চেষ্টা করি, তাহলে আমি এখানে লিখলাম মাইটোসিস, এবং ধরো এখানে লিখলাম আমি হচ্ছে মিওসিস। তাহলে এই দুটার মধ্যে আমি যদি তোমাকে বেসিক একটু পার্থক্য দেখানোর চেষ্টা করি, তখন মনে রাখবা যে মাইটোসিসের বেলায়ও নিউক্লিয়াস বিভাজিত হয় আর ক্রোমোজোম বিভাজিত হয়, মিওসিসের বেলায়ও কিন্তু নিউক্লিয়াস বিভাজিত হয় আর ক্রোমোজোম বিভাজিত হয়। তো মনে রাখবা মাইটোসিসে নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোমও কিন্তু বিভাজিত হয় একবার, কিন্তু মিওসিসে নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। তাহলে খেয়াল করে দেখবা দুইটার ক্ষেত্রেই কিন্তু ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়েছে, বাট নিউক্লিয়াসের ক্ষেত্রে মিওসিস দুইবার বিভাজিত হয়েছে এবং মাইটোসিসের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে। তাহলে এটাই কিন্তু আমরা সংজ্ঞা হিসেবে দাঁড় করাতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন বলে, আর যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। আর একটা কথা মনে রাখবা, জাস্ট দেখে দেখো এই যে এক এক একটা সমীকরণ মেনে চলছে না, এখান দিয়ে মনে রাখবা যে মাতৃকোষের অনুরূপ গুণ সম্পূর্ণ হুবহু আকার আকৃতি গঠন সবকিছুতে কিন্তু মাইটোসিসে কি পরিলক্ষিত হয়? মাইটোসিসে কিন্তু তোমার মিল পরিলক্ষিত হয়। মাইটোসিসে কি পরিলক্ষিত হয় বলো? মাইটোসিসে কিন্তু তোমার মিল পরিলক্ষিত হয়। এই জন্য মাইটোসিসকে আমরা কি বিভাজন বলতে পারি? আমরা মাইটোসিসকে বলতে পারি সমীকরণিক কোষ বিভাজন। এজন্য আমরা মাইটোসিসকে কি কোষ বিভাজন বলবো? সমীকরণিক কোষ বিভাজন। আর মিওসিসে দেখো নিউক্লিয়াস যে দুইবার বিভাজিত হয়, এই দুইবারের মধ্যে প্রথমবার যখন বিভাজিত হয় তখন মাতৃকোষের থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে যায় মানে কমে যায়। এজন্য মিওসিসকে আমরা কি মূলক কোষ বিভাজন বলতে পারি? হ্রাসমূলক কোষ বিভাজন কিন্তু আমরা বলতে পারি। তাহলে তিনটা জিনিস সহজে তোমাদেরকে বলি। কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, সরাসরি কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া একটা কোষ দুইটা কোষে পরিণত হয়। মাইটোসিসে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোমও একবার, মাতৃকোষের অনুরূপ গঠন বিশিষ্ট আকার আকৃতি গঠনে সবকিছু সেম থাকে, এজন্য এটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক সেল ডিভিশন বলি। আর মিওসিসের বেলায় নিউক্লিয়াস যে দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম যে একবার বিভাজিত হয়, ওই নিউক্লিয়াসের দুইবার বিভাজনের মধ্যে প্রথমবার বিভাজনে কিন্তু কি হয়? মাতৃকোষের থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কমে যায়। এই জন্য আমরা ওকে বলতেছি হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। ক্লিয়ার আমার কথা? তো তোমরা আশা করি এই পদ্ধতি বুঝতে পারছো। যে এখন আমরা একটু ডিটেইলসে যাওয়ার চেষ্টা করব। সো এখন দেখো, কোষ বিভাজন মানে আসলে দুইটা জিনিসের বিভাজন। তাহলে কোষ বিভাজন মানে আসলে কিন্তু দুইটা জিনিসের বিভাজন, ঠিক আছে? একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া, আর আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া। খেয়াল করো, তাহলে কোষ বিভাজন মানে আসলে দুইটা জিনিসের বিভাজন প্রক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়া। তো তোমরা সবাই কম বেশি এই দুইটারই যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়াটাকে মুখস্থ করো, বাট আমি তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো যে মুখস্থ না করে যদি তুমি বুঝে বুঝে মনে রাখতে পারো তাহলে ওই একটা জিনিস থেকে তুমি আরো অনেক জিনিস কিন্তু পারবা। তো চলো আমরা আসলে দেখার চেষ্টা করি যে এই যে নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া এবং সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া, এর মধ্যে কোনটাকে বলা হয় সাইটোকাইনেসিস এবং কোনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। খেয়াল করো, এই দুইটার মধ্যে কোনটাকে ক্যারিওকাইনেসিস বলবো কোনটাকে সাইটোকাইনেসিস বলবো এটা আমি ডিসাইড করব না, তুমি ডিসাইড করবা। আগে আমরা একটা শব্দ লিখে ফেলি, যে দুইটা শব্দ আছে তোমরা সবাই জানো। প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আমি এটা লিখে ফেলি এবং এটাকে একটু ব্রেকডাউন করে দিই, তারপর তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবা। দেখো ক্যারিওকাইনেসিস, এখানে তিনটা শব্দ রয়েছে। প্রথম শব্দটা হচ্ছে ক্যারিও, তারপর শব্দটা হচ্ছে কাইনে এবং তারপর শব্দটা হচ্ছে সিস। এই লাস্টে যে সিস শব্দটা তোমরা দেখতেছো, এই সিস মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। তাহলে লাস্টে যে সিস শব্দটা তোমরা পাইলা, এই সিস মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। এখন দেখো এই যে কাইনে,
এই কাইনে কথাটা তোমরা শুনছো ফিজিক্সে, গতিশক্তি নামে একটা অধ্যায় রয়েছে, সেখানে কিন্তু তোমরা দেখেছো গতিশক্তিকে ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি। ওই কাইনেটিক এনার্জি থেকে কিন্তু এই কাইনে কথাটা আসছে। এই কাইনে মানে আসলে গতি, এই কাইনে মানে আসলে কি বলো, গতি। তাহলে কাইনেসিস আসলে কিসের প্রক্রিয়া? কাইনেসিস আসলে গতির প্রক্রিয়া। এবং তোমরা জানলে অবাক হবা যে কোষের মধ্যে একমাত্র তখনই গতি থাকে যখন কোষটা বিভাজিত হয়। তাহলে ইন দ্যাট কেস আমরা এই গতির প্রক্রিয়াকে কিন্তু বলতে পারি বিভাজনের প্রক্রিয়া। তাহলে ইন দ্যাট কেস আমরা এই গতির প্রক্রিয়াকে কিন্তু বলতে পারি বিভাজনের প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া বলো? বিভাজনের প্রক্রিয়া। তাহলে কাইনেসিস মানে, সিস মানে প্রক্রিয়া, কাইনে মানে গতি। সো কোষের মধ্যে তখনই গতির প্রক্রিয়া ঘটবে যখন বিভাজন হবে। তাহলে গতির প্রক্রিয়াকে আমরা বলতে পারি বিভাজনের প্রক্রিয়া। এন্ড দ্য ফাইনাল অন ইজ এই যে ক্যারিও, এই ক্যারিও কথা যে শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে ক্যারিওন। এই ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস। এই ক্যারিওন মানে কি বলো? নিউক্লিয়াস। তাহলে খেয়াল করে দেখো তো ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াস এর বিভাজনের প্রক্রিয়া। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াস এর বিভাজনের প্রক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো নিউক্লিয়াস এর বিভাজনের যে প্রক্রিয়া বাবারা, তাকে আমরা কি কাইনেসিস বলবো? তাকে আমরা ক্যারিওকাইনেসিস বলবো, তাকে আমরা ক্যারিওকাইনেসিস বলবো। এখন দেখো সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া, বিভাজনের প্রক্রিয়া মানে তো অবশ্যই নামের শেষে আমরা কাইনেসিস লাগাই দিব। আর সাইটোপ্লাজম তাহলে প্রথমে কি রয়েছে? সাইটো, তাহলে এটা হয়ে যাবে কি কাইনেসিস? সাইটোকাইনেসিস। তাহলে আমরা দুইটা কাইনেসিস সম্পর্কে জানলাম, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া এবং ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া। এখন দেখো তোমাদের বইয়ে এই টপিকের সাথে রিলেটেড একটা টপিক কিন্তু আসে, সেই টপিকটার নাম হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন, কি বিভাজন বলো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে আসলে কি বোঝো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে আসলে কি বোঝো? খেয়াল করে দেখো নিউক্লিয়ার, লাস্টে নিউক্লিয়ার বোমা তোমরা শুনছো, নিউক্লিয়ার বোমা। সেই নিউক্লিয়ার কথাটা কোথা থেকে আসছে তোমরা সবাই মনে রাখবা। জীববিজ্ঞানে কোন শব্দের শেষে যদি টিক বা ইক, আল বা আর এই শব্দ থাকে তাহলে এটা দ্বারা সম্পর্কিত বা রিলেটেড বোঝায়। তাহলে রিলেটেড টু বা সম্পর্কিত বোঝায়। তাহলে এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? রিলেটেড টু বা সম্পর্কিত বোঝায়। যেমন ধরো টিক দিয়ে কয়েকটা বলি, হেপাটো সম্পর্কিত হেপাটিক, গ্যাস্ট্রো সম্পর্কিত গ্যাস্ট্রিক, প্যানক্রিয়াস সম্পর্কিত প্যানক্রিয়াটিক, ফটোসিনথেসিস সম্পর্কিত ফটোসিনথেটিক। ক্লিয়ার? এবারে ইক কি? ওই টিকের শেষে তো ইক আছে, গেল। আল দিয়ে কি? ব্যাকটেরিয়া সম্পর্কিত ব্যাকটেরিয়াল, ভাইরাস সম্পর্কিত ভাইরাল, অ্যাট্রিয়া সম্পর্কিত অ্যাট্রিয়াল, কার্ডিয়া সম্পর্কিত কার্ডিয়াল। আর দিয়ে কি হতে পারে? অ্যালভিওলাস সম্পর্কিত অ্যালভিওলার, আর যোগ হলো। ভেন্ট্রিকল সম্পর্কিত ভেন্ট্রিকুলার, আর যোগ হলো। নিউক্লিয়াস সম্পর্কিত নিউক্লিয়ার, আর যোগ হলো। তাহলে এখানে দেখো মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে আসলে বোঝাচ্ছে মুক্ত নিউক্লিয়াস এর বিভাজন। সম্পর্কিত মানে আমি এর লাগাই দিলাম। তাহলে মুক্ত নিউক্লিয়াস এর, মুক্ত নিউক্লিয়াস এর বিভাজন। এর মানে আসলে কি? আমরা জানি একটা কোষে দুইটা জিনিসের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটে। বাট কিভাবে ঘটে? যদি একটা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এরপরে একটা নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। বাট মুক্ত নিউক্লিয়ার বিভাজন আমরা কখন বলবো? যখন কোনো একটা জেনেটিক কারণে বা যে কোনো একটা কারণে এই সাইটোপ্লাজমের যে বিভাজনটা রয়েছে, এই সাইটোপ্লাজমের বিভাজনটা যদি বন্ধ হয়ে যায় কোষে, এই সাইটোপ্লাজমের বিভাজনটা যদি কোষে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কথার কথা ধরো দুই বন্ধু খেলতে গেছে, দুইজনই ব্যাট করতে পারবে, আর কোনো ব্যাটার নাই। তাহলে এক বন্ধু যদি কোনো কারণে খেলা বন্ধ করে দেয়, ব্যাট করা বন্ধ করে দেয়, তাহলে ওই সময় কিন্তু আরেকজন বন্ধুকে খেলতে থাকতেই হবে। ঠিক আছে? তো যখন এই সাইটোপ্লাজমের বিভাজনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু নিউক্লিয়াসের যে বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসটা একদম মুক্তভাবে খেলতে পারে। মানে কি? মুক্তভাবে ঘটতে পারে। এই যে মুক্তভাবে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস ঘটলো, সাইটোপ্লাজমের বিভাজনটা ঘটলো না, এটাকে আমরা কি বলতেছি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং একটা এমসিকিউ খুবই আসে, মেডিকেলেও এসেছিল, যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটা? মনে রাখবা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসলই কিন্তু ডাবের পানি। তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন এর ফসল মানে কি? এর প্রোডাক্ট ডাবের পানি। এসেছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন 2 মার্কে আসতে পারে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে কি বোঝায়? যখন সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস বন্ধ থাকবে তখন ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন মুক্তভাবে চলতে থাকবে, এটাকে আমরা বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং এইটার উদাহরণ কি? ডাবের পানি। ক্লিয়ার? সো এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে কোষ চক্র। তোমাদেরকে আমি যে কটা টপিকের কথা বলেছিলাম পড়া লাগবেই, তার মধ্যে একটা টপিক ছিল হচ্ছে কোষ চক্র।
কোষ চক্র। হ্যাঁ, কোষ চক্র কি জিনিস? আমি যদি ইংলিশ বলি, কোষ ইংরেজি হচ্ছে সেল, আর চক্র ইংরেজি হচ্ছে সাইকেল। তোমরা জানো সাইকেল মানে কি? যেখান দিয়ে ঘুরবে সেখানে ঘুরে ঘুরে বারবার চক্রাকার চলে আসবে। তাহলে যেখান দিয়ে শুরু, ঘুরে ঘুরে সেখানে যদি আবার চলে আসে, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে হচ্ছে সাইকেল। তাহলে কোষ চক্র মানে কি সাইকেল? সেল সাইকেল। সেল সাইকেল কেন বলা হলো? তো একটা কোষের প্রথমে সৃষ্টি ঘটে, সৃষ্টি ঘটার পরে ওর কিন্তু বৃদ্ধি হয়, এবং বৃদ্ধি হওয়ার পরে ও কিন্তু নিজে বিভাজিত হয়। সো ওর যে বিভাজনটা ঘটে, এই বিভাজনের মাধ্যমে কিন্তু আবার নতুন করে একটা কোষ সৃষ্টি হয়। খেয়াল করে দেখো, প্রথমে সৃষ্টি ঘটলো, সৃষ্টির পরে বৃদ্ধি ঘটলো, বৃদ্ধির পরে বিভাজন হলো, এবং বিভাজনের ফলে নতুন কোষ সৃষ্টি হলো। এটা কিন্তু আমৃত্যু চলতে থাকবে চক্রাকারে। তাহলে যেহেতু কোষের চক্র, এজন্য সেল সাইকেল। যেহেতু কোষের চক্র, এজন্য কি সাইকেল? সেল সাইকেল। একটা কথা মনে রাখবা, পরীক্ষার সময় প্রশ্ন আসে, এই কোষ চক্রে কোন প্রোটিন সাহায্য করে, বা সেল সাইকেলে কোন প্রোটিন সাহায্য করে? তোমরা সবাই মনে রাখবো, নামের শেষে ইন থাকলে হয় প্রোটিন। নামের শেষে ইন থাকলে হয় কি? প্রোটিন। নামের শেষে ইন থাকলে হয় প্রোটিন। তাহলে সাইকেলের শেষে তুমি যদি ইন লাগায় দাও, তাহলে হয়ে যায় সাইক্লিন। সাইক্লিন। তাহলে বলো কোন প্রোটিন কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে? সাইক্লিন প্রোটিন। আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে। কি ইনফরমেশন জানতে হবে? যেমন এই কোষ চক্রকে প্রস্তাব করেছেন দুইজন বিজ্ঞানী। প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড, এবং দ্বিতীয় বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী পেল্ক। তাহলে কোষ চক্রকে প্রস্তাব করেছে কয়জন বিজ্ঞানী? কোষ চক্রকে প্রস্তাব করেছে কিন্তু দুইজন বিজ্ঞানী। তাহলে বলো কোষ চক্রকে প্রস্তাব করছে কয়জন বিজ্ঞানী? কোষ চক্রকে প্রস্তাব করছে দুইজন বিজ্ঞানী। মনে থাকবে। আরেকটা কথা মনে রাখতে হবে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে 10⁻14 সংখ্যক কোষ থাকে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে 10⁻14 সংখ্যক কোষ থাকে, যেটা যদি আমরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নে করি, তাহলে কত ট্রিলিয়ন হবে? প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। চিন্তা করে দেখো, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 100 ট্রিলিয়ন বা 10⁻14 সংখ্যক কিন্তু কোষ থাকে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10⁻14 সংখ্যক কিন্তু কোষ থাকে। ক্লিয়ার? আচ্ছা, একটু জেনে রাখা ভালো, কোষ চক্রে যাওয়ার আগে 3টা কোষ রয়েছে যা কখনো বিভাজিত হয় না। আমরা একটু যদি চলে যাই কোষ চক্রে, তার আগে জানতে হবে 3টা কোষ রয়েছে যা কখনো বিভাজিত হয় না। যা কখনো বিভাজিত হয় না। তাহলে বলো কয়টা কোষ রয়েছে যা কখনো বিভাজিত হয় না? উত্তর হচ্ছে 3টা কোষ। ক্লিয়ার? এই 3টা কোষ মনে রাখার টেকনিক হচ্ছে পলাশ। তাহলে 3টা কোষ রয়েছে যা কখনো বিভাজিত হয় না। এই 3টা কোষ মনে রাখার টেকনিক কি? পলাশ। পতে কি কোষ? পেশি কোষ। এই পতে কি কোষ? পেশি কোষ। লতে কি রক্তকণিকা? লোহিত রক্তকণিকা। এবং অবশ্যই মনে রাখবা, পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা কখনো বিভাজিত হয় না, পরিণত। হ্যাঁ, পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা। এমনি কিন্তু লোহিত রক্তকণিকা যখন ব্লাস্ট অবস্থায় থাকে তখন বিভাজিত হয়। আর শতে কি কোষ? স্নায়ু কোষ। তাহলে কয়টা কোষ আছে কখনো বিভাজিত হয় না? 3টা কোষ আছে কখনো বিভাজিত হয় না। যেমন হচ্ছে কি, প্রথমটা হচ্ছে পেশি কোষ, লোহিত রক্তকণিকা পূর্ণাঙ্গ অবস্থায়, এবং স্নায়ু কোষ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, কোষ চক্র আসলে 2 ধরনের উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কোষ চক্র কয় ধরনের উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোষ চক্র 2 ধরনের উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে 2 ধরনের উদ্দীপনা। যে উদ্দীপনা কোষ চক্রকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে, অবশ্যই তোমরা জানো সেটা বাহ্যিক উদ্দীপনা, এবং যে উদ্দীপনা কোষ চক্রকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করে সেই উদ্দীপনার নাম হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। তোমাকে জানতে হবে বাহ্যিক উদ্দীপনা নিয়ন্ত্রণ করে কে, অভ্যন্তরীণ উদ্দীপনা নিয়ন্ত্রণ করে কে। মনে রাখবে, বাহ্যিক উদ্দীপনা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাই গার্লফ্রেন্ড। হাই গার্লফ্রেন্ড মানে কি? এই এইচতে হচ্ছে হরমোন। এইচতে কি বলো? এইচতে হচ্ছে হরমোন। আর গার্লফ্রেন্ডতে কিন্তু আসলে গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডতে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। তাহলে বাহ্যিক উদ্দীপনা নিয়ন্ত্রণ করে 2টা জিনিস, হাই গার্লফ্রেন্ড, এইচতে হরমোন, এবং জিএফতে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। জিএফতে কি? গ্রোথ ফ্যাক্টর। আর খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ বলতে গেলে লাস্টে কিন্তু ইন সাউন্ড হয়। অভ্যন্তরীণ লাস্টে কিন্তু ইন সাউন্ড হয়, আর শেষে ইন হলে সেটা কি হবে? মনে রাখার জন্য তোমাদের বলছিলাম প্রোটিন। তাহলে কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা নিয়ন্ত্রণ করে কে? প্রোটিন। আর কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনা নিয়ন্ত্রণ করে কে? হরমোন আর গ্রোথ ফ্যাক্টর। মনে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবা, বর্ণনার সুবিধার্থে কোষ চক্রকে 2টা পর্যায়ে ভাগ করা যায়। বর্ণনার সুবিধার্থে কোষ চক্রকে 2টা পর্যায়ে ভাগ করা যায়। মনে রাখবো, আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত ফেজ মানে পর্যায়। ফেজ মানে পর্যায়। তাহলে একটা ফেজের নাম হচ্ছে এম ফেজ, এবং আরেকটা ফেজের নাম হচ্ছে ইন্টারফেজ। তাহলে বর্ণনার সুবিধার্থে কোষ চক্রকে 2টা পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। এখানে এম ফেজের এম ফর মাইটোটিক,
এম ফর মাইটোটিক। তাহলে মাইটোটিক কি জিনিস? মাইটোসিস সম্পর্কিত, এখানে বিভাজন হবে, এই জন্য কিন্তু এম ফেজকে আমরা বলি বিভাজন পর্যায়, এম ফেজকে আমরা কিন্তু বলি বিভাজন পর্যায়। এবং খেয়াল করে দেখো যে ইন্টারফেজের যে ইন্টার, এই ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী। ইন্টার মানে কি বলো? মধ্যবর্তী। এই মধ্যবর্তী মানে কি? দুইটা বিভাজন পর্যায়ের মধ্যবর্তী যে পর্যায় সেটা হচ্ছে ইন্টারফেজ। তাহলে আমরা কি জানি, ধরো আজকে একটা খেলা হলো, আবার নেক্সট 1 মাস পরে একটা খেলা হবে, এই দুই খেলার মধ্যবর্তী পর্যায়ে আমরা খেলার জন্য কি করি? প্রস্তুতি নিই না? তাহলে ইন্টারফেজকে আমরা আসলে কি পর্যায়ে বলবো? ইন্টারফেজকে আমরা আসলে বলবো প্রস্তুতি পর্যায়ে। তাহলে ইন্টারফেসকে আমরা কি পর্যায়ে বলবো বলো? ইন্টারফেসকে আমরা আসলে বলবো হচ্ছে প্রস্তুতি পর্যায়। তাহলে মোট দুইটা পর্যায় রয়েছে, একটা এম ফেজ এবং আরেকটা ইন্টারফেস। মোট দুইটা পর্যায় রয়েছে, একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেস। ক্লিয়ার? এই এম ফেজ আর ইন্টারফেসের মধ্যে আমরা এম ফেজকে বলতেছি মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়, আর ইন্টারফেসকে বলতেছি, ইন্টার মানে শুধু মধ্যবর্তী, তাহলে হচ্ছে প্রস্তুতি পর্যায়। আমরা মধ্যবর্তী পর্যায়ে প্রস্তুতি নিই। আরেকটা কথা মনে রাখতেই হবে, তাহলে দেখো ধরো এটা একটা এম ফেজ, এটা একটা এম ফেজ, ধরো এইটা আরেকটা এম ফেজ, এই দুটা এম ফেজ, এই দুটা এম ফেজের পরীক্ষা যদি প্রশ্ন আসে মধ্যবর্তী পর্যায়কে কি বলে, তো তোমাদেরকে একটু আগে বললাম ইন্টার মানে মধ্যবর্তী, তাহলে দুটা এম ফেজের মধ্যবর্তী পর্যায়কে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। তাহলে দুইটা এম ফেজের মধ্যবর্তী পর্যায়কে আমরা কি বলবো? দুইটা এম ফেজের মধ্যবর্তী পর্যায়কে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, দুইটা এম ফেজের মধ্যবর্তী পর্যায়কে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। ক্লিয়ার? ওকে, এখন দেখো এই যে বিভাজন পর্যায় আর প্রস্তুতি পর্যায়, হয়তো এর মধ্যে কোনটাতে সময় বেশি লাগে? উত্তর প্রস্তুতি নিতে। দেখো এক বিশ্বকাপ খেলার জন্য আমরা সারা বছর ধরে কিন্তু প্রস্তুতি নেই, খেলা কিন্তু হয় কয়েকদিন, তাই না বলো? আর ধরো তুমি চিন্তা করে দেখো, ধরো তোমার মূল খেলা তুমি বুয়েটে পড়তে চাও, তোমার মূল খেলা তুমি ভার্সিটিতে পড়তে চাও, তোমার মূল খেলা তুমি মেডিকেলে পড়তে চাও। খেলা মানে কি? যেটা পরীক্ষা দিয়ে তুমি চান্স পাবো, এটা তোমার জীবনের মূল খেলা। বাট ওই 1 ঘন্টা মেডিকেলের প্রস্তুতির জন্য তোমাকে আজীবন কিন্তু কি করতে হচ্ছে? তোমাকে আজীবন কিন্তু কষ্ট করতে হচ্ছে, প্রায় 2-3 বছরের পরিশ্রম করতে হচ্ছে। তাহলে প্রস্তুতি নিতে বেশি সময় লাগে। তাহলে মনে রাখবো, কোষ চক্রের 90 থেকে 95% সময় ব্যয় হয় প্রস্তুতি পর্যায়ে, আর বাকি থাকে যে মাত্র 5 থেকে 10% সময়, এটা মাত্র ব্যয় হয় হচ্ছে তোমার মাইটোসিস ফেজ, মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়। এবং একটা কথা মনে রাখবা, একটা প্লেয়ার কখনো খেলবে কিনা, তাকে খেলানো হবে কিনা, এটা নির্ভর করে কোথায়? প্রস্তুতিতে। ঠিক তেমনি একটা কোষ কখনো বিভাজিত হবে কিনা বা পরবর্তী পর্যায়ে বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, এটার প্রস্তুতি নেওয়া হবে কোথায়? প্রস্তুতি পর্যায়ে, অর্থাৎ ইন্টারফেস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে একটি কোষ কখনো বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটার ওভারঅল একটা ধারণা পাওয়া যায় কোথায়? প্রস্তুতি পর্যায়ে বা ইন্টারফেস। তাহলে যেহেতু সব থেকে বেশি সময় লাগে ইন্টারফেসে, 90 থেকে 95% সময়, এই জন্য কিন্তু বর্ণনার সুবিধার্থে আমরা ইন্টারফেসকে আবার 3টা উপপর্যায়ে ভাগ করতে পারি। কয়টা উপপর্যায়? 3টা। প্রথম উপপর্যায়ের নাম হচ্ছে জিওন, দ্বিতীয়টার নাম হচ্ছে এস, এবং তৃতীয়টার নাম হচ্ছে জি টু। জিওন, এস, জি টু। এই জিওনে কি হয় মনে রাখবো? জিওন জীবন, আর জীবন মানে কি? প্রোটিন লাগবে প্রচুর, প্রোটিন তৈরি হয়। কোন প্রোটিন তৈরি হয়? সাইক্লিন। তোমরা জানো ডিএনএও একটা প্রোটিন, তোমরা জানো আরএনএ একটা প্রোটিন। তাহলে যত রকম প্রোটিন আছে সকল প্রোটিন তৈরি হবে জিওনে। যত রকম প্রোটিন রয়েছে সকল প্রোটিন তৈরি হবে কোথায়? সকল প্রোটিন তৈরি হবে হচ্ছে জিওনে। তাহলে আবার বলি, জিওন জীবন, জীবন গঠন হয় কি দ্বারা? প্রোটিন দ্বারা। তাহলে প্রোটিন, তাহলে জীবনের জন্য যত প্রোটিন আছে ডিএনএ, আরএনএ, সাইক্লিন সব তৈরি হবে কোথায়? জিওনে। তোমরা জানো কিন্তু যে এস ফর সিনথেসিস, এস ফর সিনথেসিস, সিনথেসিস মানে সংশ্লেষণ। আর তোমরা সবাই জানো সংশ্লেষণ মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার প্রক্রিয়া। এই সংশ্লেষণ মানে কি? সৃষ্টি করার প্রক্রিয়া। তাহলে আমি যদি তোমাকে বলি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে, যেটাকে আমরা বলি ডিএনএ অনুলিপন, মানে নতুন ডিএনএ তৈরি করা, ডিএনএ রেপ্লিকেশন, এই সিজ বা প্রক্রিয়া কোথায় ঘটবে? এসে। আর আমরা যা জানি না, অর্থাৎ বাদ বাকি যা যা আছে, এটা কোথায় ঘটবে? জি2তে। মানে কি দেখো, তোমাকে আমি যদি বলি জিওনে কি হয়? প্রোটিন। কোন প্রোটিন? সাইক্লিন, ডিএনএ, আরএনএ তৈরি হয়। এই ডিএনএ যে জিওনে তৈরি হলো, এটা অনুলিপন হয় কোথায়? এসে। এইবার যদি তোমাকে আমি বলি বলো তো কোথায় মাইক্রোটিউবিউল তৈরি হয়? তুমি শুনছো, তাহলে কোথায় তৈরি হয়? বাদ বাকি যেটা আছে সেটা কোনটা? জি2। তাহলে জি2তে কি তৈরি হয়? মাইক্রোটিউবিউলস তৈরি হয়। জি2তে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। না আমি যা জানি না তাই তাই জি2তে তৈরি হয়। ক্লিয়ার আমার কথা? তাহলে জিওনে তৈরি হয় প্রোটিন। কোন প্রোটিন? সাইক্লিন, ডিএনএ, আরএনএ। যে ডিএনএটা জিওনে তৈরি হয়, সেই ডিএনএটা অনুলিপন হয়, প্রতিলিপন হয়, রেপ্লিকেশন হয় এসে। আর ওইটা বাদে যা যা আছে মাইক্রোটিউবিউলস তৈরি, এটিপি তৈরি, এটা কোথায় হয়? জি2তে। তাহলে এস ফর সিনথেসিস, সিনথেসিস মানে সংশ্লেষণ, সংশ্লেষণ মানে সৃষ্টি করার প্রক্রিয়া। আর তোমরা অনেকে জানতে চাইতে পারো ভাই জিতে কি? মানে জিতে হচ্ছে গ্যাপ, গ্যাপ মানে কি? বিরাম। হ্যাঁ, তোমরা পড়ছো না জ্যোতিষেদ বা বিরাম চিহ্ন, এটা বিরাম অন, এটা বিরাম টু, মাঝখানে হচ্ছে সিনথেসিস বা এস। আরেকটা প্রশ্ন অনেকেই করে, কোন দশায় কত টাইম ব্যয় হয়? মনে রাখবে এইভাবে, জিওন, এস, জি2, জিওন, এস, জি2,
3 4 3 5 1 2, 3 4 3 5 1 2, কয়েকবার পারছে বলো? জিওন এস জি2 3 4 3 5 1 2, আবার জিওন এস জি2 3 4 3 5 1 2, মানে কি দেখো জিওনে ব্যয় হয় 3 4, 3 4 মানে মনে মনে শূন্য লাগায় নাও কল্পনায়, তাহলে 30 থেকে 40%। এস মানে কত? 3 5, তাহলে 3 5 কত? 30 থেকে 50%। জি2 কত? 1 2 মানে কত? 10 থেকে 20%। মনে রাখা দেখো খুবই সহজ। এস এখানে সংশ্লেষণ হবে প্রক্রিয়া, প্রক্রিয়ায় সব থেকে বেশি সময় গেছে 30 থেকে 50। আর দেখো জি2 টু দেখো এটা 30 থেকে 40, 10 থেকে 20, কোথায় 2 আছে জি2 তে? তাহলে 10 থেকে 20% সময় ব্যয় হয় কোথায়? 10 থেকে 20% সময় কিন্তু ব্যয় হয় জি2 তে। 10 থেকে 20% সময় কিন্তু ব্যয় হয় হচ্ছে জি2 তে, ক্লিয়ার? আর 30 থেকে 50 সব থেকে বেশি সময় ব্যয় হয় এস এ, আর বাকি যেটা আছে 30 থেকে 40 এটা ব্যয় হয় জি1। তাহলে এই হচ্ছে কোষ চক্র। আশা করি তোমরা কোষ চক্রটা খুব সহজে মনে রাখতে পারবা, কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবা তোমার জন্য কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে যাবে। সো এখন আমরা যে দুটো টপিক পড়বো তার একটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব এবং আরেকটা হচ্ছে মিওসিসের গুরুত্ব। তোমরা যারা যারা আসলে ইন্টারমিডিয়েটে এখন চলে আসছো, অলরেডি তোমরা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমরা সবাই কিন্তু জানো মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিসের গুরুত্ব। তোমরা অনেকেই বানায় বানায় লেখো, পরীক্ষা এভাবে লেখো যে উদ্দীপকের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা মাইটোসিস, নিচে মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করা হলো, এরপরে মাঝখানে বানায় বানায় দিন দুনিয়া যত ফাও কথাবার্তা আছে লেখার পরে বলো উপরোক্ত অসাধারণ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জীবজগতে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। এভাবে লিখলে হবে না, নিনজা টেকনিক শিখাই দেই, বইয়ে দেখবা হেডলাইন আছে, এই হেডলাইন গুলো লিখে দিয়ে তুমি ভিতরে মোটামুটি নিজের যোগ্যতা লিখে দাও, কোনো সমস্যা নাই। কারণ স্যাররা ওই হেডলাইন দেখেই তোমাকে অন্যদের থেকে আলাদা করে ফেলবে, যে বইয়ে যতগুলো হেডলাইন আছে এইটা যারা লিখতে পারছে এরা অবশ্যই ভালো স্টুডেন্ট, আর যারা বানায় বানায় লিখছে, রচনা লিখছে, ওরা অবশ্যই ভালো স্টুডেন্ট না। এই জন্য তোমরা হেডলাইন দেখেই ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হেডলাইন গুলো কিভাবে মনে রাখতে হয় সেটাই আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিব, যে কিভাবে আমরা এই হেডলাইন গুলো মনে রাখতে পারি। তো আমরা প্রথমে কোনটা পড়বো? আমরা প্রথমে পড়বো হচ্ছে মিওসিসের গুরুত্ব। আমরা প্রথমে বলবো কিসের গুরুত্ব? মিওসিসের গুরুত্ব। তাহলে মিওসিসের গুরুত্ব মনে রাখার একটা টেকনিক তোমাদের মনে রাখায় দেই। মনে রাখো আমার একটা বন্ধু ছিল, জেনেটিক্সে পড়তো, ওর নাম হচ্ছে অভি। যেহেতু ও জেনেটিক্সে পড়তো তাহলে ও কি নিয়ে কাজ করতো? ও প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করতো। যা কথা তাই কাজ, ও প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করে। এই প্রজাতির বৈচিত্র্যের জন্য ও মেন্ডেলের কাছে চলে গেল, কারণ মেন্ডেল যেহেতু প্রজাতির বৈচিত্র্যের বা জিন তত্ত্বের জনক, যা কথা তাই, যে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য কার কাছে গেল? মেন্ডেলের কাছে গেল। তাহলে মনে রাখবো, অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য কার কাছে গেল? অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। হ্যাঁ, অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। তো সবাই মনে রাখবে এটা, যে মিওসিসের গুরুত্ব মনে রাখার টেকনিক হচ্ছে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। কোনটাই কি আমি তোমাদেরকে একটু বলে দেই। এই অভি দিয়ে হচ্ছে অভিব্যক্তি, এই অভি দিয়ে কি ব্যক্তি? অভিব্যক্তি। প্রজাতির দিয়ে হচ্ছে প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, প্রজাতির স্বকীয়তা বজায় রাখা। তাহলে প্রজাতির দিয়ে কি বলো? প্রজাতির স্বকীয়তা বজায় রাখা। বৈচিত্র্যের দিয়ে কি সৃষ্টি? বৈচিত্র্যের দিয়ে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। তাহলে বৈচিত্র্য দিয়ে কি সৃষ্টি? বৈচিত্র্য সৃষ্টি। জন্য দিয়ে দুইটা, প্রথম হচ্ছে জনন কোষ সৃষ্টি, এবং আরেকটা জন্য দিয়ে হচ্ছে জনুক্রম। কি ক্রম বলো? জনুক্রম। মেন্ডেলের দিয়ে কি জিনিস? মেন্ডেলের সূত্র। তাহলে মেন্ডেলের দিয়ে কি জিনিস? মেন্ডেলের সূত্র। কাছে দিয়ে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। তাহলে কাছে দিয়ে কি? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। তাহলে কাছে দিয়ে কি? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। আর গেল দিয়ে হচ্ছে গ্যামিট সৃষ্টি। তাহলে গেল দিয়ে কি সৃষ্টি? গ্যামিট সৃষ্টি। এই যে হেডলাইন গুলো তোমাদেরকে আমি বললাম, যে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল, এই হেডলাইন গুলো যদি তোমরা মনে রাখতে পারো, ভিতরে টুকটাক লিখে দিবা, তুমি কিন্তু ফুল মার্ক ইনশাআল্লাহ পেয়ে যাবা। চলো আমি তোমাদেরকে এই জিনিসটাই বইয়ের মধ্যে একটু দেখাই নিয়ে আসি। বইয়ের মধ্যে তোমাদের একটু দেখাই নিয়ে আসি যে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য যে মেন্ডেলের কাছে গেল, এইটা তোমরা বইয়ে কিভাবে পড়বা। এই যে দেখো, খেয়াল করো, এই যে মিওসিসের যতগুলো গুরুত্ব এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো, একটু উল্টাপাল্টা দেওয়া আছে, আমি তাও তোমাদেরকে বলি। এই দেখো অভিব্যক্তি, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এই দেখো, এটা হচ্ছে অভিব্যক্তি,
এরপরে আছে দেখো কোথায়, এরপরে দেখো প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্য সৃষ্টি, ঠিক আছে, মেন্ডেলের সূত্র, জনুক্রম, গ্যামিট সৃষ্টি এবং আরো কিন্তু যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে পরপর সাজানো রয়েছে। তো ওই একটা টেকনিক অভিপ্রজাতির বৈচিত্র্যের মাধ্যমে মেন্ডেলের কাছে গেল, এই টেকনিক দ্বারাই কিন্তু তুমি মিয়োসিসের গুরুত্ব মনে রাখতে পারবে। এখন আসো, যদি আমরা মাইটোসিসের গুরুত্ব পড়তে চাই, তাহলে জিনিসটা কেমন হবে? মাইটোসিসের গুরুত্ব তোমাকে আসলে দুই জায়গায় পড়তে হবে। কয় জায়গায় পড়তে হবে? দুই জায়গায়, দুই ক্ষেত্রে। তাহলে মাইটোসিসের গুরুত্ব আসলে তোমাকে দুই ক্ষেত্রে পড়তে হবে, একটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে আর একটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে। তো মনে রাখবো তোমরা সবাই যে এমসিকিউ এর ক্ষেত্রে তুমি মিয়োসিসের গুরুত্ব জানো, মানে মাইটোসিসের গুরুত্ব যা জানি না তাই বা বাদ বাকি। তাহলে খেয়াল করে দেখো, পরীক্ষা যখন প্রশ্ন আসবে নিচের কোনটি মিয়োসিসের গুরুত্ব নয়, তার মানেই কিন্তু কোনটা মাইটোসিসের গুরুত্ব, বা যদি বলে কোনটা মাইটোসিসের গুরুত্ব, তার মানেই কিন্তু কোনটা মিয়োসিসের গুরুত্ব নয়, বা যদি বলে কোনটা মাইটোসিসের গুরুত্ব নয়, তার মানেই কিন্তু সেটা মিয়োসিসের গুরুত্ব। তার মানে কি, তুমি যদি একটা পড়ছো মিয়োসিসের গুরুত্ব, ওটা বাদে যা যা আছে এটা জানলেই আন্দাজে তুমি কিন্তু এটা অ্যান্সার করতে পারবা। বাট রিটেনে তো তোমাকে বলতে পারে যে মাইটোসিসের গুরুত্ব লিখে দেখাও, তখন তোমাকে তো আর এই যে যা জানি না তাই দিলে হবে না, তখন তোমাকে এর জন্য একটা টেকনিক মনে রাখতে হবে। চলো আমি ওদের একটা টেকনিক দিয়ে দিই মাইটোসিসের গুরুত্ব মনে রাখার। মনে রাখবা তিনজন বন্ধু ছিল, একজন হচ্ছে দেব, একজন হচ্ছে জনি এবং আরেকজন হচ্ছে নিপু। এই দেব, জনি এবং নিপু এরা ব্যবসা করলো প্রায় 1 কোটি টাকা বাজেট নিয়ে, এবং এদের ব্যবসায় ক্ষতি হয়ে গেল। তাহলে দেব, জনি এবং নিপুর ব্যবসায় কত টাকা ক্ষতি হলো? কোটি টাকা। তাহলে দেব, জনি এবং নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। খেয়াল করো, দেব, জনি এবং নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। তাহলে যেহেতু দেব, জনি এবং নিপু কোটি টাকার ব্যবসা করতে নামছিল, ক্ষতি হয়ে গেল, কোটি টাকার ক্ষতি হয়ে গেল। তাহলে মাইটোসিসের গুরুত্ব মনে রাখার টেকনিক কি? দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। আমি আবার বলতেছি, দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। এখন দেখো দে দিয়ে কি জিনিস? এই দে দিয়ে হচ্ছে দেহ গঠন। ব দিয়ে কি? বংশবৃদ্ধি। জ দিয়ে কি? দুইটা। প্রথমটা হচ্ছে বংশবৃদ্ধি করতে গেলে কি সৃষ্টি করতে হবে? জননাঙ্গ সৃষ্টি করতে হবে, এবং শুধু জননাঙ্গ সৃষ্টি করলেই হবে না, জনন কোষের সংখ্যা বৃদ্ধিও করতে হবে। নি দিয়ে নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। তাহলে নি দিয়ে কি? নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। পরের নি দিয়ে কি? দুইটা জিনিস, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। পুর দিয়ে কি? পুনরুৎপাদন। ক্ষতি দিয়ে কি? ক্ষতস্থান পূরণ। গু দিয়ে কি? গুলোর গু, গুণগত বৈশিষ্ট্য রক্ষা। আচ্ছা, কোটির কো দিয়ে কি? ক্রোমোজোমের সমতা রক্ষা। এবং তা দিয়ে কি? টতে টিউমার এবং কারতে হচ্ছে ক্যান্সার। মনে রাখবে টিউমার আর ক্যান্সার হচ্ছে মাইটোসিসের অপগুরুত্ব, মানে কি? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার আর ক্যান্সার হয়। তাহলে টোটাল মাইটোসিসের যতগুলা গুরুত্ব রয়েছে সবগুলো মনে রাখতে পারবে একটা টেকনিকে, দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। আমি আবারও বলি, দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। দেহতে কি গঠন? দেহ গঠন। আমরা দেহ গঠন করছি মানে আমরা বতে কি করব? বংশবৃদ্ধি করতে গেলে কি সৃষ্টি করতে হবে? জননাঙ্গ সৃষ্টি। এবং জননকোষের কি বৃদ্ধি করতে হবে? সংখ্যা বৃদ্ধি, নাহলে বাচ্চা কাচ্চা কিন্তু হবে না, মনে রাখার জন্য। আর নিতে ওই বাচ্চার নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। এভাবে মনে রাখবা যে আমরা দেহ গঠন করছি, বংশবৃদ্ধি করব, এর জন্য জননাঙ্গ সৃষ্টি করতে হবে এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি করতে হবে, নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা করতে হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, কোন জায়গায় যদি কেটে যায় পুনরুৎপাদন, ক্ষত হলে ক্ষতস্থান পূরণ, ওর গুণগত বৈশিষ্ট্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, এবং অপগুরুত্ব দুইটা, টিউমার এবং ক্যান্সার। তাহলে দেখো এই যে দুইটা টেকনিক অভিপ্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল, এবং দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার, এটা দিয়ে তোমরা মাইটোসিস এবং মিয়োসিসের গুরুত্ব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবা। তো এখন আমরা যেটা পড়বো, যে টপিকটা পড়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে
মাইটোসিসের দশা বা পর্যায় বা ধাপ। তাহলে আমরা এখন কোন টপিকটা পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে মাইটোসিসের দশা বা পর্যায় বা ধাপ। চলো আমরা ডিটেলসে চলে যাই যে মাইটোসিসের দশা বা পর্যায় বা ধাপ কিভাবে মনে রাখা যায়। প্রথম কথা আমি তোমাদেরকে কি হেডলাইন বললাম? মাইটোসিসের পর্যায়। মাইটোসিস এর পর্যায়। তোমাদেরকে একটু আগেই আমি শিখিয়েছি যে পর্যায় এটা জীববিজ্ঞানে ফেজ শব্দ দ্বারা প্রকাশ করা হয়। ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে মাইটোসিসের মোট দশা বা পর্যায় আছে মোট কয়টা? 5টা। তাহলে মাইটোসিসের মোট দশা বা পর্যায় আছে কয়টা? 5টা। আমি লিখে ফেলি। প্রথমটা হচ্ছে প্রোফেজ, পরেরটা হচ্ছে প্রোমেটাফেজ, তারপরটা হচ্ছে প্রো বাদ দাও মেটাফেজ, তারপরটা হচ্ছে অ্যানাফেজ এবং তারপরটা হচ্ছে টেলোফেজ। 9 10 পড়ে এসেছো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি আবারও বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সবগুলোতে ফেজ মানে হচ্ছে পর্যায়, সবগুলোতে ফেজ মানে হচ্ছে পর্যায়। এই প্রো মানে হচ্ছে আদি, এই প্রো মানে কি বলো? আদি। তাহলে প্রোফেজ মানে কি পর্যায়? আদি পর্যায়। তাহলে প্রোফেজ মানে কি পর্যায়? আদি পর্যায়। দেখো মেটা মানে মধ্য, তাহলে মেটাফেজ কি পর্যায়? মধ্য পর্যায়। মেটা মানে মধ্য, তাহলে মেটাফেজ কি পর্যায়? মধ্য পর্যায়। তাহলে প্রো মেটাফেজ কি পর্যায়? আদি মধ্য পর্যায়। তাহলে প্রো মেটাফেজ কি পর্যায়? আদি মধ্য পর্যায়। অ্যানা মানে গতি, তাহলে অ্যানাফেজ কি পর্যায়? গতি পর্যায়। অ্যানাফেজ কি পর্যায়? গতি পর্যায়। টেলো মানে টেইল, টেইল মানে লেজ, শেষের দিকে থাকে, তাহলে এটা অন্ত পর্যায়। অন্ত পর্যায় মানে কি? শেষ পর্যায়। আমরা বলি না জীবনের অন্তিম কালে, মানে জীবনের শেষ কালে। ক্লিয়ার হয়ে গেল? প্রোফেজ আদি পর্যায়, প্রোমেটাফেজ আদি মধ্য পর্যায়, মেটা মানে মধ্য, মেটাফেজ মধ্য পর্যায়, অ্যানাফেজ গতি পর্যায় এবং টেলোফেজ হচ্ছে তোমার অন্ত পর্যায়। এখন আমাদেরকে জানতে হবে এই যে পর্যায়গুলো রয়েছে, এই পর্যায়গুলোর মধ্যে কোন পর্যায়ে কি ঘটনা ঘটে। এই যে 5টা পর্যায় রয়েছে, এই পর্যায়গুলোর মধ্যে কোন পর্যায়ে কি ঘটনা ঘটে তোমাদেরকে আমি একটু হালকা করে মনে রাখার টেকনিক শেখাই দেই। মানে একটু জাস্ট সন্দেহ সন্দেহ না হলেও একটু বুঝে বুঝে যদি মনে রাখো। দেখো প্রথমটা হচ্ছে প্রোফেজ। প্রথমটা কি ফেজ বলো? প্রোফেজ। তোমরা প্রোফেজের 3টা কথা মনে রাখবা। কয়টা কথা? 3টা কথা। এই প্রোফেজের শুরুতে ক্রোমোজোম গুলো থেকে জল বিয়োজন হয়। তোমরা সবাই মনে করতে পারো জল বিয়োজন হলে ক্রোমোজোম গুলো সরু এবং লম্বা হবে, কিন্তু না। জল বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো মোটা ও খাটো হয়। কেন? কারণ ক্রোমোজোম হচ্ছে সুতার মতো গঠন। তোমরা একটা টাওয়েলকে ভিজানোর পরে যখন তুমি ওই টাওয়েল থেকে পানিটা চিপকে ফেলে দিবা, দেখবা হালকা জিনিসটা ফুলে ওঠে। আর ফুলে ওঠা মানে মোটা হওয়া, মোটা হওয়া মানে অটোমেটিক খাটো হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে প্রোফেজের শুরুতে জল বিয়োজন ঘটে, আর জল বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো মোটা ও খাটো হয়। জল বিয়োজনের সাথে সাথে দুইটা জিনিসের বিতে বিয়োজন, বিতে বিলুপ্তি ঘটতে শুরু করে। বিতে বিয়োজন, বিতে বিলুপ্তি ঘটতে শুরু করে। কার কার বিলুপ্তি ঘটতে শুরু করে? দুইটা জিনিস। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং আরেকটা কি জিনিস? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাহলে জল বিয়োজনের সাথে সাথে এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস এর কি ঘটতে শুরু করে? বিলুপ্তি ঘটতে শুরু করে। জল বিয়োজনের সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর কি ঘটতে শুরু করে? বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে প্রোফেজের 3টা কথা মনে রাখতেই হবে। জল বিয়োজন ফলে মোটা খাটো ক্রোমোজোম গুলো, এবং বিয়োজন বিলুপ্তি, কার কার বিলুপ্তি? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। এখন দেখো তোমার প্রোফেজ যদি পড়া হয়ে যায় থাকে, তোমার জন্য বোনাস হচ্ছে টেলোফেজ। তাহলে প্রোফেজ যদি পড়া হয়ে যায় থাকে, তোমার জন্য বোনাস হচ্ছে টেলোফেজ। প্রোফেজের ঠিক উল্টা, দেখো ওর হয়েছিল জল বিয়োজন, এর হবে জল যোজন। ওর হয়েছিল মোটা খাটো, এর হবে সরু ও লম্বা। ওর হয়েছিল বিলুপ্তি ঘটতে শুরু করে, এর হবে পুনর আবির্ভাব। মানে কি? বিলুপ্তি মাঝখানে কোথাও ঘটে গেছে, নতুন করে আবির্ভাব হবে। তাহলে প্রোফেজে ঠিক যা যা ঘটছে, টেলোফেজে তার উল্টা ঘটনা ঘটবে। প্রোফেজে জল বিয়োজন হয়েছে, টেলোফেজে জল যোজন হয়েছে। প্রোফেজে ক্রোমোজোম গুলা মোটা ও খাটো হয়েছে, টেলোফেজে সরু ও লম্বা হয়েছে। প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে শুরু করছে, টেলোফেজে পুনরাবির্ভাব ঘটছে। তাহলে প্রোফেজ তুমি পড়ছো মানে টেলোফেজ তোমার জন্য বোনাস। প্রোফেজ তুমি পড়ছো মানে টেলোফেজ তোমার জন্য বোনাস। তাহলে প্রোফেজ টেলোফেজ শেষ। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে প্রোমেটাফেজ। এখন আমরা কি মেটাফেজ পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ মনে রাখবো, প্রোমেটাফেজের শুরুতে ক্রোমোজোম গুলোতে একটা যন্ত্র তৈরি হয়। যন্ত্র
আর যন্ত্র মানে কি যন্ত্র তোমরা সবাই জানো, একটা কথা মনে রাখবা, ধরো আমি যদি এখন তোমাদেরকে ড্যান্স দেখাইতে চাই, ধরো আমি যদি এখন তোমাদেরকে এরকম করে কি ড্যান্স দেখাইতে চাই, তা ড্যান্স দেখাতে গেলে কিন্তু আমাকে মিউজিক লাগবে, মিউজিক ছাড়া কিন্তু আমি এরকম করে ড্যান্স দেখাতে পারবো না। তাহলে মিউজিক মানে কি, যন্ত্র দিয়ে মিউজিক বাজাতে হবে না? তাহলে যেখানে আছে যন্ত্র সেখানে কিন্তু সবাই নাচানাচি করতে পারবে। তাহলে যেখানে ক্রোমোজোমের আছে যন্ত্র সেখানে কিন্তু ক্রোমোজোম নাচানাচি করে। জোকস পার্ট, তাহলে মনে রাখবা এই ক্রোমোজোম যে নাচানাচি করে এটাকে আমরা কি বলি? ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে মনে রাখার জন্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়, মনে রাখবা যে যন্ত্র আছে। যন্ত্র আছে কোথায়? যন্ত্র আছে প্রোমেটাফেজে। যেখানে যন্ত্র সেখানে নৃত্য, নাচানাচি করবে। ওকে, এই যন্ত্রটার নাম তোমরা সবাই জানো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই যন্ত্রের নাম তোমরা সবাই জানো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আর স্পিন্ডল যন্ত্র যে তন্তু দ্বারা গঠিত হয় সেই তন্তুর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। এবং তন্তু ইংরেজি ফাইবার, ওটাকে আমরা স্পিন্ডল ফাইবারও বলতে পারি। আর মনে রাখবা এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল রয়েছে, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল রয়েছে, এই মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। আর এই বিষুবীয় অঞ্চলের অপর নাম হচ্ছে ইকুয়েটর, নট ইকুয়েডর, দিস ইজ ইকুয়েটর। তাহলে প্রোমেটাফেজ সম্পর্কে আমরা কি কি কথা মনে রাখবো? প্রোমেটাফেজ একটা যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র। যন্ত্র থাকলে নাচতে পারে, নাচানাচি করবে, সেখানে ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখা যাবে। স্পিন্ডল যন্ত্র যে তন্তু দ্বারা গঠিত সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু এবং বা স্পিন্ডল ফাইবার। আর স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। ক্লিয়ার? একদমই ডান। এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ দেখো, মেটাফেজ দিয়ে মনে রাখবা মেটা মোটা, সবচেয়ে মোটা। মেটা মোটা, সবচেয়ে মোটা। মেটা মোটা, সবচেয়ে মোটা। সবচেয়ে মোটা মানে কি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমোজোম গুলো কোথায় মোটা ও খাটো হয়, প্রোফেজে। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমোজোম গুলো কোথায় সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়, মেটাফেজে। সবচেয়ে বেশি মোটা ও খাটো হয় মেটাফেজে। কেন? কারণ আমরা মনে রাখছি এইভাবে, মেটা মোটা, সবচেয়ে মোটা, যার মধ্যে এই নামের মধ্যে মোটা মোটা ভাব আছে সেখানে সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। তোমরা সবাই জানো প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি করতে শুরু করে। এখানে কি হয়? সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কার কার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তোমরা সবাই জানো। মনে রাখবা প্রোফেজে যা যা শুরু হয়, লাইফ কি কেটে গেছে? প্রোফেজে যা যা শুরু হয় মেটাফেজে সবকিছু পূর্ণতা পায়। প্রোফেজে মোটা ও খাটো হয়েছিল, মেটাফেজে সবচেয়ে বেশি মোটা ও খাটো হবে। প্রোফেজে বিলুপ্তি ঘটতে শুরু করছিল, মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। আরেকটা জিনিস মনে রাখবা, এখন নামের শুরুতে আছে মেটাফেজ, মেটা, এখানে ঘটে মেটাকাইনেসিস। এখানে ঘটে কি কাইনেসিস? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, হ্যাঁ মেটাকাইনেসিস। নামের সাথে এটা মেডিকেলে কিন্তু আসছিল যে মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে, যেগুলো ছাগলেও পারবে। মেটাকাইনেসিস ঘটে মেটাফেজের নামের সাথে মিল আছে, মেটাফেজ, মেটাকাইনেসিস। নাও ইউ ক্যান আস্ক যে মেটাকাইনেসিস কি জিনিস? তোমরা সবাই কাইনেসিস মানে জানো? কাইনেসিস মানে হচ্ছে গতির প্রক্রিয়া। কাইনেসিস মানে হচ্ছে গতির প্রক্রিয়া এবং মেটা মানে হচ্ছে মধ্য। তাহলে মধ্যে গতির প্রক্রিয়া। এই মধ্য বলতে আমরা কি জানি? স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি অঞ্চল বলে? বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলের দিকে যখন বিন্যস্ত হয়, আর বিন্যস্ত হতে গেলে গতি লাগবে না, যাওয়া লাগবে না। তাহলে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে যখন বিন্যস্ত হয় এই প্রক্রিয়াটাই হচ্ছে মেটাকাইনেসিস। ক্লিয়ার? আশা করছি তোমরা মেটাফেজটাও কিন্তু বুঝতে পারছো। এন্ড লাস্ট অ্যানাফেজ। অ্যানাফেজ আমরা সবাই জানি অ্যানাফেজকে আমরা কি পর্যায়ে বলি? গতি পর্যায়ে। গতি পর্যায়ে। একটা কথা মনে রাখবা, একটু আগে আমরা শিখছি যন্ত্র থাকলে নাচতে পারে, নাচানাচি সেখানেই হবে যেখানে যন্ত্র থাকবে। তাহলে যন্ত্র থাকলে নাচতে পারে। আর মনে রাখবা গতি থাকলে চলতে পারে। যন্ত্র থাকলে নাচতে পারে আর গতি থাকলে চলতে পারে। আমি যদি চলতে চাই আমার গতি লাগবে, আমি যদি নাচতে চাই তাহলে আমার কি লাগবে? যন্ত্র লাগবে। তাহলে যন্ত্র থাকলে নাচতে পারে, গতি থাকলে চলতে পারে। তাহলে যেহেতু অ্যানাফেজে গতি পর্যায়ে গতি আছে, তাহলে এখানে ক্রোমোজোম কি করতে পারবে? ক্রোমোজোম চলতে পারে। আর ক্রোমোজোম যে চলতে পারে এটাকে আমরা কি বলি? ক্রোমোজোমীয় চলন বা ক্রোমোজোমাল মুভমেন্ট।
তাহলে ক্রোমোজোমীয় চলন বলি। আর চলার সময় বলো তো আমাদের কি হয়? আমাদের আকার আকৃতির পরিবর্তন হয়। চলার সময় আমাদের কিসের পরিবর্তন হয়? আকার আকৃতির পরিবর্তন হয়। তাহলে কোন পর্যায়ে আকার আকৃতির পরিবর্তন হবে? সেটা হচ্ছে অ্যানাফেজ। কি কি আকার আকৃতির পরিবর্তন হয়? VLJI, তোমরা 9-10 থেকে শুনে আসছো। ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক, ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক, এলতে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, জেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে এভাবে মনে রাখবো সবাই, VLJI মেটা সাবমেটা অ্যাক্রো টেলো, VLJI মেটা সাবমেটা অ্যাক্রো টেলো। তাহলে মনে রাখার সিস্টেম কি? খুবই সহজ। অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়ে, গতি থাকলে চলতে পারে, এখানে ক্রোমোজোমীয় চলন হবে, চলতে গেলে আকার আকৃতির পরিবর্তন হয়। VLJI আকার আকৃতি দেখা যায়, VLJI মেটা সাবমেটা অ্যাক্রো টেলো। তাহলে ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, এল কে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আই কে বলা হয় টেলোসেন্ট্রিক। তাহলে এই যে তোমাদেরকে আমি যা যা পড়ালাম, এটাই হচ্ছে মাইটোসিসের কি পর্যায়। মাইটোসিসের পর্যায়ে তোমাদের আসলে প্রবলেমটা হয়, সবাই চিত্র মোটামুটি আঁকতে পারো, প্রবলেমটা হয় কোথায়? এই জিনিসগুলো মনে রাখতে। বাট আশা করতেছি আমার এই ক্লাসটা যদি তোমরা একবার দুইবার একটু দেখো এবং একবার একটু বোঝার চেষ্টা করো, তোমরা মাইটোসিসের পর্যায়গুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারবা। ঠিক আছে? তাহলে যে 4টা টপিক তোমাদেরকে বলেছিলাম আমি পড়তেই হবে, সেই 4টা টপিক তোমাদের কাছে পড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই প্রশ্ন তোমরা পাবা। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু বোটানির আরো 1টা বা 2টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।